আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই আমি অনেক রাতের বেলায় আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। এখন রাত প্রায় 12টার চেয়ে বেশি বাজে। আজকে ভিডিও দেওয়ার বা ভিডিও বানানোর তেমন কোনো ইচ্ছা আমার ছিল না, কারণ খুবই ব্যস্ত সময় পার করতে হয়েছে। এমনকি গতকালও আমি ব্যস্ততার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, আপনাদের সাথে আড্ডা দিতে পারি নাই। কিন্তু কি বলবো, ব্যস্ততার শেষে মোবাইলটা হাতে নিতে পারতেছি না একটা কারণে। গত কয়েকটা দিন ধরে, এই যে 3-4টা দিন ধরে এই জিনিসটা শুরু হয়েছে, আর সেটা হচ্ছে জাহের আলভির স্ত্রী ইকরাকে নিয়ে। মানে কি বলবো, একদম আন্ডার থেকে ফুটে সারে নাই এইরকম যেসব কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তা মানে তারা তো করছে, মানে সবাই, মূল গণমাধ্যম থেকে শুরু করে চুনোপুটি পর্যন্ত সবাই এই বিষয়টা নিয়ে মানে ভিডিও বানানো শুরু করছে। সবাই সবার মতামত এটা সেটা, মানে এই সংবাদটার জন্য, এই রিলেটেড কন্টেন্টের জন্য ইউটিউবে শান্তি পাচ্ছি না। কি বলবো, এর চাইতে বেশি জরুরি বা আন্তর্জাতিক বিষয় সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ, অন্যান্য দেশের নাম আর নিলাম না, খামেনির মৃত্যু, ওইটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নাই, কারো ভিতরে তেমন কোনো কষ্ট নেই। মানে ওইটা শুধুমাত্র মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বা মূল গণমাধ্যমগুলো ওই বিষয়গুলো নিয়ে ইয়ে করতেছে। ওই নোটিফিকেশনগুলো, ওই রিলেটেড ভিডিওগুলো যতটা না না আসতেছে, তার চেয়েও বেশি এই জাহের আলভির স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে বিভিন্ন ভিডিওগুলো চোখের সামনে পড়তেছে। তাই মানে বিরক্তের ঠেলায় এত রাতের বেলায় এই বিষয়টা নিয়ে আবারও কথা বলতে আসলাম। তো আপনাদের সবার কাছে অনুরোধ যে বিষয়টা মানে ইয়েতে মানে গুরুত্বহীন ভেবে উড়িয়ে দিবেন না, মানে এড়িয়ে যাবেন না, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আচ্ছা, এই যে এখন ইকরাকে নিয়ে মানে যা শুরু হয়েছে, এই ইকরাকে কতজন মানুষ ইকরার মৃত্যুর আগে চিনত? আপনি নিজের জায়গা থেকে নিজেকে আগে প্রশ্ন করেন, জাহের আলভির স্ত্রীকে আপনারা কয়জন চিনতেন, বা কয়জন জাহের আলভিকেই চিনতেন? মানে আমার দৃষ্টি থেকে, আমার ভোট অনুযায়ী জাহের আলভি বি ক্যাটাগরির একজন মানে নাট্য অভিনেতা বা নাটকের নায়ক। এই ক্যাটাগরির মধ্যেও সে পড়ে না, ঠিক আছে? এখন ওই বিতর্কে যাইতে চাই না। তো অনেকেই হয়তো বা জাহের আলভিকেও চিনেন না, আর তার স্ত্রী ইকরাকে চেনার প্রশ্নই আসে না। আবার ইকরা ফেসবুকে বা ইউটিউবে হয়তো বা একটু ব্লগিং করতো, তার পেজ বা চ্যানেল থাকতে পারে, যারা দেখছেন শুধুমাত্র হয়তো তারাই চিনতেন, এর বাইরে কিন্তু আপনারা কেউ চিনতেন না। কিন্তু এখন সারা দেশবাসী বা বিশ্ববাসী সবাই ইকরার জন্য যে মায়া কান্না, যে সচেতনতা, যেই মানে ইয়ে মানে মনের ভাব যেভাবে প্রকাশ করতেছেন, আর ওই যে জাহের আলভিকে শাস্তি দেওয়ার জন্য বা জাহের আলভির বিরুদ্ধে মানে ইয়ের জন্য যেই ইয়েগুলো প্রকাশ করতেছেন, মানে কি বলবো, মানে জাহের আলভিকে হাতের কাছে পাইলে অনেকে, সত্যি কথা, আমি এখন জাহের আলভির সুরে সুর মিলিয়ে কথা বলবো, যে মব সৃষ্টি করে তাকে একটা কিছু করে ফেলতেন। এইটা মানে বাঙালি তো আমি, বা বাঙালিদেরকে চিনি দেখেই মানে বেড়ে উঠছি বা সবকিছু অভিজ্ঞতা অর্জন করছি। সত্যি সত্যি যে জাহের আলভিকে হাতের কাছে পাইলে আইন আপনারা নিজের হাতে তুলে নিতেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ওই যে বাঙালিগত একটা স্বভাব, আমরা যে কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সেটার জন্য নিজের মানে ভাব প্রকাশ করি বা প্রতিবাদ জানাই, ঘৃণা প্রকাশ করি। কিন্তু যেই সমস্যা ঘটে, এটা প্রতিনিয়ত ঘটতেই থাকে, খুন, রাহাজানি, ছিনতাই, মানে আরো নানান বহুত কিছু, মানে যেটাই ধরেন না কেন, ধর্ষণ টর্ষণ যাই আছে,
এই ঘটনাগুলো ঘটার পরে আপনারা বা আমরা বা আমি নিজেও যে আমি কেন জানি এই আপনাদের সাথে নিজেকে ফেলতে চাই না। আমি সবসময় স্রোতের বিপরীতে মানে চলি বা চিন্তা করা একটা মানুষ। কারণ সমস্যার সমাধান আমি আগে খোঁজার চেষ্টা করি একটা মানুষকে দোষারোপ করার আগে। যতক্ষণ পর্যন্ত চাক্ষুষ কোনো তথ্য প্রমাণ ওই দোষী ব্যক্তির বিরুদ্ধে, মানে সবাই যাকে দোষী ভাবতেছে তার বিরুদ্ধে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি মানে তাকে দোষী মানতে নারাজ। সে দোষী হইলেও শুধু সন্দেহর বশবর্তী হয়ে তাকে দোষী মানতে নারাজ। কারণ এই গত 4-5 বছরে আমি এখানে সেখানে আদালতে ইয়েতে মানে ঠুকর খাইতে খাইতে এই অভিজ্ঞতাগুলো অর্জন করছি। মানে অনেক কিছু আমি জানি, অনেক কিছু সত্য, কিন্তু তথ্য নাই, প্রমাণ নাই। আপনি সত্য হইলেও আদালতে বা বিচারের কাঠগড়ায় আপনি নিজেকে বা সত্যটাকে প্রমাণিত করতে পারবেন না। তো সেই জন্য আমি বলতেছি, জাহের আলভী যতই পরকীয়া প্রেম করুক বা সে দোষী থাকুক তার স্ত্রীর মানে আলু ভর্তা খাওয়ার পিছনে বা আত্মহনন করার পিছনে, তবু আমি এখানে জাহের আলভীর সুরে সুর মিলিয়ে কথা বলবো যে আপনারা বিষয়টাকে এত ঘোলাটে বানাইছেন, বা যে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা, ঠিক আছে, তাকে দেশে আসতে দেই নেই আমরাই বা আপনারা। সে যে কথাগুলো বলছে যে আমি বিমানের টিকিট কেটে ফেলছিলাম, মানে একটা স্ক্রিপ্ট নিয়ে বসছে, দেখে দেখে সে অনেকক্ষণ লেকচার দিয়ে গেছে। এখানেও অনেক প্রশ্ন আছে, অনেক কিন্তু আছে। এরপরেও আমি তাকে আপাতত কিচ্ছু বলবো না। কারণ এই পরিবেশ পরিস্থিতিটা তৈরি করছে এই দেশবাসী, এই সাধারণ জনতা, ঠিক আছে, যেইভাবে তাদের নিজের মনের ভাবগুলো প্রকাশ করতেছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে। এতে এখন বর্তমানে আলভী যে কথাগুলো বলতেছে যে আমি আমার প্রাণের নিরাপত্তার জন্য আমি আসি নাই, হ্যাঁ 100% তার কথায় যুক্তি আছে, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেখানে 100% যুক্তি নাই। আর এখানেই আমার আপত্তি যে আপনারা আগে সমস্যার সমাধান না করে আপনারা সবাই কেন ইয়ে করেন, যে আজাইরা ঘেউ ঘেউ বা পেশালগুলো কেন পারেন, পরিবেশটা ঘোলাটে কেন করে দেন? আগে অপেক্ষা করতে পারলেন না? এই যে সাংবাদিক নামক সাংঘাতিকরা, যাদের কি বলবো শুক্রাণুর মতো যে লাখে একটা মানুষ হয় বা কয়েক লাখে একটা মানুষ হয়, তাদের মতো কিছু সাংঘাতিকের কারণে আলভী দেশে আসেনি। আরে বেটা, তোরা আগেই সেখানে খুঁটে 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 পরকিয়া পরকিয়া এটা খুঁজে বের করতে গেছিলি কেন? আগে বেটা আলভীকে দেশে আসতে দিতি। দেশে আসার পরে সে তার স্ত্রীর চেহারাটা দেখতো, দাফন কাপড় সম্পন্ন হইতো, তারপরে এই বিষয়গুলো তুলে ধরতি। তখন তো সে পালিয়ে যেতে পারতো না। তখন মানে পুলিশকে আগে থাকতে মানে অ্যালার্ট করে রাখলেই হইতো। তার আত্মীয় স্বজন যে জিনিসগুলো বলতেছিল মনের ভিতরে যে ক্ষোভগুলো, সেইগুলো এখন আলভী না আসলে কতদিন লুকিয়ে থাকবে একটা জিনিস ধামাচাপা পড়ে গেলে। আর এইসব ব্যাপারে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, জাহের আলভীর হয়তো বা সামান্য কয়েকদিনের মানে ইয়ে হইতে পারে, মানে জেল শাস্তি হিসাবে সাজা হবে সেই জন্য তার জেল খাটতে হবে না। এমনিতে তার শাস্তি হওয়ার আগে কিছুদিন পুলিশের হাতে সে অ্যারেস্ট হয়ে কিছুদিন হাজত বাস করতে হইতে পারে, কিন্তু তার শাস্তি তেমন একটা নাও হইতে পারে। আর তার সাথে যার মানে তিথির প্রেম নিয়ে পরকীয়া নিয়ে প্রশ্ন উঠছে, কথা উঠছে, তিথির কোনো শাস্তি হওয়ার সম্ভাবনা আমি দেখি না, ঠিক আছে। তো আমি এখানে বলি কিছু সমাধান খোঁজা প্রয়োজন। আর এই যে হবে না, এই না হওয়ার পিছনে কিছু কারণ আছে, যে কিছু সাধারণ জনগণ বা কন্টেন্ট ক্রিয়েটররা এর জন্য দায়ী। কি আর কইতাম, আমি এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বা আলভীর স্ত্রী ইকরাকে এই যে ঘটনাটা বা দুর্ঘটনাটা ঘটে গেল এর জন্য দায়ী করব। আলভী এখানে নির্দোষ, যতক্ষণ পর্যন্ত একদম চাক্ষুষভাবে প্রত্যক্ষভাবে তার দোষগুলো প্রমাণিত না হচ্ছে। সে যেটা বলছে যে আমার যদি এখন কিছু হয়ে যায় তাহলে আমার সন্তান তো বাবা হারাও হয়ে যাবে, তখন একদিকে মা হারাইলো আরেকদিকে যদি বাবাও হারিয়ে যায়, তখন আপনারা নিজেদেরকে ক্ষমা করতে পারবেন বা নিজেদেরকে কি জবাব দেবেন? এই তো এই কথার প্রেক্ষিতেও কোনো এক মহাজ্ঞানী মহাপণ্ডিত মার্কা মানে মহা সচেতন মার্কা একজন নারী বা ইকরার বান্ধবী, সেই শুভাকাঙ্ক্ষী এমন একটা অভিযোগ তুলছে বা এমন একটা যুক্তি উপস্থাপন করছে যে আলভী
এখন দেশে না আসার জন্য তার সন্তানকে ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। তো এটা সত্যি, এটা যুক্তিসঙ্গত একটা কথা বা মানানসই। এই পর্যন্ত যদি সে চুপ থাকতো বা এই যুক্তি দিয়ে মুখটা বন্ধ রাখতো, তবুও আমি তাকে কোনো কথা বলতাম না। তো ইকরার সেই বান্ধবীটার নামটা যেন কি এই মুহূর্তে ভুলে গেছি। তো সে এরপরে আবার আরো একটা যুক্তি উপস্থাপন করছে। তো সেই যুক্তির সাথেই আমার যুক্তি মেলে না। সেটা হচ্ছে যে যেই পুরুষ এখন মানে সন্তানকে ঢাল বানিয়ে স্ত্রীর দাফন কাফনে উপস্থিত হয় নাই বা মানে নিজে নির্দোষ থাকার বা শাস্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছে, মানে সোজা কথা, যেই পুরুষ ভালো স্বামী হতে পারে নাই সেই পুরুষ কখনোই ভালো বাবা হতে পারবে না। তো এই ব্যাপারে আমি কি বলবো, সম্পূর্ণ দ্বিমত পোষণ করতেছি। এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। হ্যাঁ, অনেক মানে কি বলবো, একদম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না এরকম একটা সংসার পাওয়া, মানে কি বলবো, এটা দুষ্প্রাপ্য হয়ে যাবে। প্রত্যেকটা সংসারেই কম বেশি ঝগড়াঝাটি হয়, মান অভিমান হয়, মনোমালিন্য হয়। তো আজকাল কোনো স্বামীর কাছেই কোনো স্ত্রী 100% পারফেক্ট হইতে পারে না, বা কোনো স্ত্রীর কাছেই মানে কোনো স্বামী 100% ভালো হইতে পারে না। কোনো না কোনো কমতি বা অভিযোগ স্বামী স্ত্রীর একজন আরেকজনের প্রতি থেকেই যায়। কিন্তু বাবা বা মা খুঁজতে যান, 100% পাবেন যে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা বা আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কারণ প্রকৃত মা বাবা কখনোই মানে সন্তানদের সাথে কখনো মানে ওই ইয়েগুলো করে না। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, মান অভিমান, ঝগড়াঝাটি যাই থাকুক, সন্তানের প্রতি প্রত্যেকটা মা বাবাই একদম তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে। আমার স্ত্রী আমার সাথে যেরকম আচরণ করবে, আমার একটা কথা শুনবে না, আমার কথা মানে একটু ইয়ে দেখাবে, তো সে আমার সাথে যে আচরণটা করবে দিন শেষে কিন্তু আমার কাছ থেকেও সে ওই ব্যবহারটাই ফিরে পাবে। কিন্তু আমার সন্তান আমার সাথে যতই ইয়ে করুক না কেন, আমি আমার সন্তানের জন্য কিন্তু আমার সর্বোচ্চটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করব। সেখানে কোনো মানে হিংসা নাই, কোনো ইয়ে নাই যে সন্তান আমার সাথে খারাপ আচরণ করতেছে আমি কেন সন্তানের সাথে খারাপটা করবো। আমি তো এইটুকু অন্তত বুঝতে পারতেছি যে সন্তান হচ্ছে শিশু, সে তো এইটুকু করবে। শিশু যদি শিশু সুলভ আচরণ না করে, মানে তাহলে এটা কি বড় মানুষরা শিশু সুলভ আচরণ করবে? তো শিশুদের সাথে সবসময় প্রকৃত মা বাবারা ভালো ইয়ে করে, কেউ মানে খারাপটা করে না। সবাই তার সন্তানের কাছে সবচাইতে ভালো বাবা বা ভালো মা হওয়ার চেষ্টা করে। তো এখানে ওই মহিলা শুধু বান্ধবীর প্রেমে হাবুডুবু খেয়ে বা এই আলভির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে এইসব উল্টাপাল্টা গাঁজা করে একটা অযৌক্তিক ব্লেম দিয়ে গেছে। তো এতে মানে আমি এটার তীব্র নিন্দা প্রকাশ করতেছি। এই যে আপনারা আমার দিকটাই একটু চিন্তা করেন, কথা এই বিষয়ে বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। যে পরকেদানি সাগিনো কিন্তু মা হয়েই শুধুমাত্র সন্তানকে ব্যবহার করতেছে। সে যদি প্রকৃত মা হইতো, সে ওই যে 1920 সালে বা ওই যে আমার সাথে ডিভোর্সের আগে সে সারিকা 3 বছর বয়সে তার পরকীয়া প্রেমিকের জন্য, ওই লম্পট রোহিঙ্গা আরিফের জন্য বিক্সল খেয়ে আলু ভর্তা খাওয়ার চেষ্টা করতো না। সেও তখন সোজা কথা নাটক করার জন্য খাক আর মানে মরে যাওয়ার জন্য খাক, সে কিন্তু চেষ্টা করছিল বা এই ঘটনাটা ঘটাইছিল। তো সে সারিকার কথা ভাবে নাই। মা হয়ে সন্তানের যে আমার কিছু হয়ে গেলে বা তার কিছু হয়ে গেলে মানে সন্তানের কি হবে, সারিকার কি হবে বা মরিয়মের কি হবে, সে কি একবারও ভাবছিল? ভাবে নাই। ঠিক আছে, তো আল্লাহ বাঁচিয়ে রাখছে। কিন্তু এখনো সারিকাকে সে নিজের ঢাল হিসেবে ব্যবহার করে আমার কাছে যেন আবার সে ফিরে আসতে পারে, এই চেষ্টা তো যথেষ্ট করছে। আমি যথেষ্ট পরিমাণ অডিও কল রেকর্ড আপনাদেরকে শোনাইছি। তো এখন বর্তমানে ইউটিউবের সন্ধান পেয়ে তারা সোজা কথা সারিকাকে ইউটিউবের মূলধন হিসেবে ব্যবহার করে তারা টাকা পয়সা আয় বেশি করতে পারতেছে বলে তারা সারিকাকে আমার কাছে দিচ্ছে না। নাহলে সারিকার প্রতি তারা কিরকম দুর্বিষহ আচরণগুলো করতেছে, দুর্ব্যবহার করতেছে, মানে একটা চাকরানির মতো সারিকাকে বানিয়ে রাখছে, সেটা আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। মা হিসাবে মায়ের কোনো দায়িত্ব কিন্তু ওই পরকেরানি সাগিনুর পালন করতেছে না। কিন্তু আমার হাত পা আইনের কাছে বাধা। আমি চাইলেও এখন যেহেতু সারিকা তার মায়ের কাছে সেখানে পড়ে আছে, আমি মানে ইচ্ছা করলেও আমার সন্তানের উপর দায়িত্বগুলো পালন করতে পারতেছি না। কিন্তু মনে প্রাণে সব দিক থেকে যে আমি আমার সন্তান একটা মেয়ে সন্তান মানে একটা জান্নাত,
সেই জান্নাতটাকে আমি কিভাবে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো সেই চেষ্টায় আমি বিভোর হয়ে আছি, মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু পারতেছি না। তো সেইখানে আমার মতো অনেক বাবারা আছে এরকম ভিকটিম, তারাও পারতেছে না। তো এই মহিলা কোন ইয়েতে শুধু মানে যে আমি পরকের রাঙা সাকিনের কাছে হয়তো বা ভালো স্বামী হইতে পারিনি, তার মানে কি আমি আমার সন্তানের কাছে ভালো বাবা হইতে পারবো না? এটা কোথাকার যুক্তি? হ্যাঁ। তো এই বিষয়ে বেশি কথা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, অন্যদিকে চলে যায়। আরো একটা নারী আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কি ধরনের আজে বাজে মন্তব্য করে তিথিকে জড়িয়ে বা আরো নতুন নতুন কিছু নারীকে জড়িয়ে উল্টা পাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে অমুকের সাথে অমুক জায়গায় আলগি ধরা গেছে, সেটা করছে সেটা করছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বা বিভিন্ন মানুষ, কি বলবো, এখানে ফুড আপি নামক যে একটা বাংলাদেশি মাহি আছে, সেও মুখ খুলছে যে তার মতন একটা বৎসরত দুশ্চরিত্রা ইয়ের সাথে নাকি 2010 সালে না 15 সালে এই জাহের আলভি ইয়ে করছে। তো এটা মানে কি বলবো, কোনো করতেও পারে বা সেও প্রমাণ দেখাইতে পারে নাই। কি বলবো, পরকীয়াটা আজকাল একদম মামুলি একটা ব্যাপার হয়ে গেছে, একদম ডাল ভাত হয়ে গেছে, সাধারণ। এটা যদিও মহামারী আকার ধারণ করছে, কিন্তু এটা স্বাভাবিক একটা বিষয় বা ব্যাপার হয়ে গেছে। ঠান্ডা জ্বর, ঠান্ডা কাশি, ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের সমস্যাটা যেরকম একদম একটা মামুলি ব্যাপার হয়ে গেছে, যে সবার মধ্যে এই সামান্য অসুখ বিসুখগুলো লেগেই থাকে, হয়েই থাকে। আজকাল খবর নিয়ে দেখেন, নিজের ঘরে খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়ার সম্পর্ক বিদ্যমান। কোনোটা প্রকাশ পাচ্ছে, কোনোটা প্রকাশ পাচ্ছে না। আপনি যাচাই বাছাই করে দেখেন। এক হচ্ছে পরকীয়া, আর সন্দেহ। সন্দেহ খুবই মারাত্মক একটা রোগ। পরকীয়া যেরকম একটা মানে মহামারী, সন্দেহটাও সবার মধ্যে না থাকলেও কম বেশি আবার সবার মধ্যেই আছে। ঠিক আছে, তো সন্দেহ জিনিসটা নিয়ে অন্যদিনই কথা বলবো। তো পরকীয়া যেরকম একটা মহামারীর রূপ ধারণ করছে, এটা সমাজের নিচু শ্রেণী থেকে শুরু করে একদম সমাজের এলিট শ্রেণী পর্যন্ত সব জায়গায় আছে। অনেকে লজ্জায়, সামাজিকতার জন্য মুখ ফুটে এগুলো প্রকাশ করে না, যে আত্মীয় স্বজন কি বলবে, সমাজ কি বলবে, এটা সেটা চিন্তা করে মুখ বুঝে অনেক কিছু স্যাক্রিফাইস করে নেয়, সহ্য করে নেয়। এটাই সত্যি, এটাই বাস্তব। আর সেইখানে মিডিয়া পার্সন যারা নায়ক নায়িকা বা মডেল, এটা সেটা, ওই জগতে তো কি বলবো, একজন নায়ক নায়িকার সাথে ফষ্টি নষ্টি, বিছানা শেয়ার, রোমান্স করা খুবই মামুলি একটা ব্যাপার। সেখানে কিছু কি বলবো, আমি এখানে কি না কি যেন নাম, বয়রা দুই বউ, না দুই বউ বয়রা, আমি একটু দেখে বলতেছি, দুই বউ বয়রা, এই নাটকের একজন অভিনেত্রী, কি যেন নাম, ইয়ে প্রকৃতি সম্ভবত, হ্যাঁ, মানসী প্রকৃতি। তো সে একটা অভিযোগ করছে যে দুই বউ বয়রা এই নাটকে অভিনয় করার সময় এই জাহের আলভি তিথির সাথে বেশি আন্তরিক ছিল। তিথির সাথে নাকি এক রুমে অনেকক্ষণ দরজা লাগিয়ে মানে কি না কি করছে, গল্প করছে না কি করছে, সে প্রশ্ন ছুড়ে দিছে। তো এটা নিয়ে সে, আমি এখানে স্ক্রিনে একটা ইয়ে দিই, তার সম্পূর্ণ বক্তব্যটার নাম দিলে আমি তাকে ধুলাইটা করতে পারতেছি না বা তার এই যুক্তিটা খণ্ডন করতে পারতেছি না। সেইখানে বলছে, জাহের আলভি, আমার হাজবেন্ডের ডিরেকশনে যখন আপনি শুটিং সেটে আসতেন সকালবেলা একটা, সে তিথিকে রক্ষিতা হিসেবে উল্লেখ করছে, রক্ষিতা তিথিকে নিয়ে একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো বা ব্রেকফাস্ট করানো নেই, একটা রুম লক করে ফেলেন। আপনার রুমের সামনে প্রোডাকশন বয় হবে, সে ভাই লেগছে, প্রোডাকশন ভাই খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন ভাই? কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল তাই না? এই জন্য রুম খোলা যায় নাই তাই না? তো জাহের আলভি টুতে সে কিছু খুব প্রকাশ করছে। আমি এখন বলবো এই জিনিসগুলো সে হয়তোবা প্রতিশোধ পরায়ণ হয়ে তার সহশিল্পী বা মানে নাটকের নায়কের সাথে এই মানে সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে। হয়তোবা কোনো কারণে এই যে একই নাটকে তিথি এবং এই মানসী প্রকৃতি দুইজনই অভিনেত্রী ছিল, কিন্তু তিথির সাথে
জাহের আলভির হয়তো বা কোনো সুসম্পর্ক হয় নাই, বন্ধুত্ব বা প্রেম হয় নাই, জাহের আলভি তিথিকে বেছে নিছে পরকিয়া করার জন্য বা ভালো সম্পর্ক করার জন্য। তো এতে হিংসা পরায়ণ হয়ে জেলাসি থেকে এই মানুষই এখন জাহের আলভির দুঃসময়ের সুযোগ নিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে মানে জাহের আলভিকে সে আরো মানে বিপদে ফেলার চেষ্টা করতেছে। হয়তোবা এই মানুষই আরো কিছু নাটকে মানে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছিল, যেটা কি বলবো, এই মানসিক প্রকৃতি হয়তোবা তার স্বামী ডিরেক্টর হওয়া সত্ত্বেও মানে অনেক নাটকে অভিনয় করার সুযোগ পাচ্ছিল না, যেটা হয়তোবা আলবিকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে, কিন্তু আলবি না, এই নাটক এই নায়িকার সাথে আমি অভিনয় করব না, তাহলে বেশি ভিউজ হবে না বা মার্কেট পাবো না, এই সেই মানে তাকে নিয়ে করবো না। সে হয়তোবা তিথিকে বেছে নিছে বা অন্য নায়িকাকে বেছে নিছে, এই জন্য সে তার উপর প্রতিশোধ পরায়ণ হইতে পারে। অথবা সে এই প্রকৃতি আলবিকে প্রেমের প্রস্তাবও দিতে পারে যে আমার সাথে প্রেম করো, এই সেই। তো আলবি তার মতন একটা মানে মেয়ের সাথে মানে হয়তোবা রাতের রানীর সাথে প্রেম করে নাই বলে মানে সে এখন এই আলবির বিপদের সময় প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজগুলো করতেছে। না হলে তার তো ঠেকা পড়ছে কেন এখন, মানে আলবি দেশে আসার আগে এই সেই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, আবার সে নিজে আরো একটা কথাতে ফেসে গেছে। সে বলতেছে এই বিষয়গুলো সে নাকি আলবির বউ ইকরাকেও মানে অনেকবার বলছে, যে ইকরাকে সতর্ক করছে। তো কতটা কুটনি হইলে হইলে তুই আগে যার সাথে সমস্যা তুই আলবিকে ঠিক হইতে বল, যে আপনি আমাদের শুটিং স্পটে এসে আমার হাজবেন্ডের মানে নাটকের শুটিং করতে এসে আপনি যে নষ্টামি নোংরামি গুলো করতেছেন, ফষ্টি নষ্টি করতেছেন, এগুলো এখানে অ্যালাউ না, ঠিক আছে? নাটক সে নিজে না বলতে পারতো, তার হাজবেন্ডকে দিয়ে বলাইতে পারতো যে আমার শুটিং স্পটে মানে আমার প্রোডাকশন হাউসে এগুলো চলবে না, তোমরা অন্য কোথাও গিয়ে করো, এখানে শুটিং করতে আসছি, শুটিং করো, এর বাইরে কিছু হবে না। তখন কি প্রতিবাদ করছে? না, তখন সে মুখ বুজে চুপ করেছিল। তো ওই যে এটাই কথা, সে হয়তোবা আলবির কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছিল, হয় আলবিকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল যে আলবির সাথে প্রেম করে যাতে সে করতে পারে, আরো বেশ কিছু কাজ জুটি বেঁধে আলবির সাথে করতে পারে, অথবা আলবির সাথে খাপ কাঁপাইতে পারে। তো সেইগুলোতে আলবি তাকে পাত্তা না দেওয়ায় রাজি না হয়, সে আলবির বউয়ের কাছে গিয়ে তিথি এবং আলবির নামে কুৎসা রটিয়ে তিথির কান ভারী করার চেষ্টা করছে। শুধু এখানে এই মানুষই প্রকৃতি একা না, এরকম আরো ওই যে আলবি কিছু কথা বলছে যে মিডিয়াতে তার কোনো বন্ধু নাই, শত্রুর অভাব নাই, আর সে কারোর সাথে বন্ধুত্ব করতেও চায় না, ঠিক আছে? কলিগ হিসেবে সবার সাথে সম্পর্ক রাখতে চায় বা থাকবে, কিন্তু বন্ধু বলতে তার মিডিয়াতে তেমন কেউ নাই, ঠিক আছে? তো এই জন্য এই মানুষের মতো আরো মানুষরা প্রতিশোধ পরায়ণ হয়ে জেলাসি থেকে এই মানে আলবির বিরুদ্ধে তার বউয়ের কান ভারী করার চেষ্টা করতো সবসময়। তো একটা মানুষ এরকম বারবার মানে স্বামীর বিরুদ্ধে এরকম অভিযোগ শোনার পরে প্রত্যেকটা সংসারে বললাম না মানবীয় মানে এটা সেটা তো আছেই, সন্দেহ আছেই, তারপরে আবার সেখানে যদি থার্ড পার্সন কেউ গিয়ে কান ভারী করার চেষ্টা করে, সেখানে একটা মানুষ কতক্ষণ নিজেকে নিজে করতে পারবে? তো এইগুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো মানবীয় ঝগড়াঝাটি হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। যেখানে পরকীয়া বর্তমানে একটা মামুলি ব্যাপার, একদম মহামারী রূপ ধারণ করছে, তো সেখানে এই মতো মানুষের মতো ব্যক্তিদের জন্যই এই ইকরার মানে নিজের জীবন নিজে মানে দেওয়ার মানে বিলিয়ে দেওয়ার বা আত্মহনন করার যে প্রবণতা দেখা দিছে, এর জন্য এই যে সোজা কথা ইকরার বান্ধবীর মতো মহিলারা বা এই মানসিক প্রকৃতির মতন মহিলারা দায়ী। আর ইকরারও এখানে অনেক দোষ আছে, কি বলবো, ইকরা একটা স্বার্থপর মহিলা বা মেয়ে যেটাই বলেন, যেহেতু মা হয়ে গেছে তাই এখন সে মহিলা, সে যতই নরম স্বভাবের থাকুক থাকুক, সবকিছুর পরেও স্বামীর এই রকম আচরণ, স্বামীর পরকীয়া কোনো কিছু মেনে নিতে না পারলেও অন্তত পক্ষে ওই যে স্বামীর কাছ থেকে সে আলাদা হয়ে যাবে। সে নাকি আলবির কথাতে বোঝা গেছে বা আলবি স্বীকারোক্তি দিছে যে আলবি যে লাইভটা করলো, যে সে যদি বুঝতেই পারতো, সে যদি জানতেই পারতো যে তার স্ত্রী ইকরা মানে শেষ পর্যন্ত মানে করবে, মানে আলুর ভর্তার পথটাই বেছে নিবে, আলু ভর্তা খাওয়া,
তাহলে তো সে আগেই ইকরা রাগ করে হোক যে কোনো কারণে হোক তার কাছ থেকে ডিভোর্স চাইছে, কয়েকবার চাইছে, তাহলে তখনই সে ডিভোর্স দিয়ে দিত, মানে অন্তত তাহলে ইকরা বেঁচে থাকতো। তো আলবি এখানে বলছে যে আমি তো আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই নাই, কারণ আলবি স্বীকার করে নিয়েছে সে একটা ব্রোকেন পরিবারের ছেলে। তার মা বাবার মধ্যে অনেক আগে, সে ছোটবেলা থাকতেই, সে মানে 5-6-এ থাকা অবস্থায় তার মা বাবা আলাদা হয়ে গেছে। তাই মা বাবা আলাদা থাকা একটা সন্তানের মন মানসিকতা কিরকম থাকে এটা সে মানে নিজে রিয়েলাইজ করছে, নিজে এটা বুঝতে পারছে। তো তার সন্তানের মধ্যে যাতে এই জিনিসটা না আসে, সন্তানের কথা চিন্তা করে সে তার স্ত্রী ইকরা এই দাবি মেনে নেয়নি। যে তাই ইকরাকে বুঝিয়ে শুনিয়ে যে ডিভোর্স নিও না, এটা সেটা, যে আমি তোমাকে ছাড়া আমি আর কাউকে ইয়ে করবো না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। বারবার সে তার স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু সে যদি বুঝতেই পারতো তাহলে নাকি সে ডিভোর্সই দিয়ে দিত। কিন্তু এরপরে যেহেতু ইকরা শেষ পর্যন্ত মানে কি বলবো, ইকরা শুধু চাইবেই কেন, যেটা ইসলামে স্বামীর কাছে ডিভোর্স চাওয়াটাও মানে স্ত্রীদের উচিত না, ঠিক আছে? মানে কিছু কিছু ক্ষেত্রে চাইতে পারে, স্বামী নিখোঁজ, স্বামী প্রতিবন্ধী, পাগল টাগল, উন্মাদ টুন্মাদ এইরকম হইলে কিছু ক্ষেত্রে চাইতে পারে, এছাড়া চাওয়ার ইয়ে নাই। ইসলামের অনেক নিয়ম আছে। তো সেখানে সরকারি নিয়ম অনুযায়ী স্বামীও তার স্ত্রীকে তালাক দিতে পারবে, স্ত্রীও তার স্বামীকে তালাক দিতে পারবে। তাহলে ইকরা শুধু যেহেতু নিষেধ, ইসলামী নিষেধ অমান্য করে সে তার স্বামীর কাছে তালাক চাইতে পারছে, নিজে তালাক দিয়ে দিতে পারলো না, তাকে এই আলু ভর্তা খাওয়ার পথটাই বেছে নিতে হবে কেন? তো এই জন্যই সে সোজা কথা, ওই যে বললাম স্বার্থপর, সে শুধু নিজেকে ভালোবাসছে, নিজের খেয়াল খুশি আনন্দ মানে এটাকেই, নিজের ইচ্ছাটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। যে একটা মানুষ মানে জীবন মানেই সোজা কথা স্যাক্রিফাইস, মানে এই দুনিয়াটা মানে মুমিন বান্দাদের জন্য একটা জেলখানা, একটা কষ্টের একটা জায়গা, ঠিক আছে? এই দুনিয়াতে সুখ শান্তির জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠায় নাই, মুমিনদেরকে পাঠায় নাই। মুসলমানদের জন্য দুনিয়াটা অনেক কষ্টের একটা জায়গা। তো সেখানে ইকরা ধৈর্যহীন, ইকরা স্বার্থপর, সে নিজে চিন্তা করছে আমার জীবনে আর কোনো কিছু পাওয়ার নাই, আমার স্বামী আমাকে রেখে অন্য কোথাও হয়তো বা নষ্টমী নোংরামি পরকীয়া লিপ্ত, আমি এই জীবন আর রাখবো না। সে একবারও তার সন্তানের কথা চিন্তা করে নাই। সে যদি নিজেকে না ভালোবাসতো, মানে এত স্বার্থপর না হইতো, সে নিজের চাইতে সন্তানকে বেশি ভালোবাসতো, তাহলে সন্তানের কথা চিন্তা করে নিজে একটু কষ্ট করে হইলো হয় সামাজিকতার কথা চিন্তা করে এই লুচ্চা লম্পট মানে যাই থাকুক, ভালো থাকুক আর পরকীয়া থাকুক, এই স্বামী নিয়ে সংসার করতো বা আলাদা হয়ে যেত। তো ইকরা মানে ওই যে বললাম স্বার্থপর বলেই মানে সে এই পথটা বেছে নিছে। তো সেখানে এই সন্তান, ইকরার সন্তান কি জানো নাম, রিজিক, সে কি পারবে তার মাকে ক্ষমা করতে যদি এই বিষয়টা বড় হয়ে সে রিয়েলাইজ করে যে আমার মা একটা স্বার্থপর মহিলা ছিল, নিজের সুখের কথা চিন্তা করে সে আত্মহননের পথটা বেছে নিছে। আমার কথা, আমি ছোট ছিলাম, আমি অসহায় ছিলাম, যে একটা 4-5 বছরের বাচ্চা মা ছাড়া কিভাবে বের উঠবে, আমার মা এই কথাটা চিন্তা করে নাই। আমার মা আমার কথা না ভেবে শুধুমাত্র নিজের কথা ভেবে মানে সে নিজের জীবন নিজে দিয়ে দিছে। এটা কি বলবো, আমার দৃষ্টিতে মানে যদি এরকম চিন্তা ভাবনা সন্তানের মাথায় আসে, তাহলে সেই সন্তান সবসময় তার মাকে ঘৃণা করবে। আবার সেখানে বাবাকেও ঘৃণা করতে পারে, যে আমার বাবার জন্য আমার মা আলু ভর্তা খাওয়ার পথটা বেছে নিছে, আমার বাবা এমন কোনো জঘন্য কাজ করছে, এমন কোনো অপকীর্তি করছে যার ফলে আমি আমার মাকে হারাইছি, এটা সেটা। তো এই যে পরিস্থিতিটা এরকম ঘোলাটে হইল সবকিছুর জন্য ইকরা দায়ী, ইকরা দায়ী, ইকরা দায়ী। এবং ওই যে যেসব মানুষগুলো ইকরাকে ট্রিগার করছে, ইকরার মস্তিষ্কের মধ্যে থার্ড পার্সন কিছু মানুষরা মানে বিভিন্ন কুৎসা এটা সেটা ঢুকাইছে, ঘটাইছে, ওই মানুষগুলো দায়ী। সমাজের মানুষ, মিডিয়ার মানুষ, সাংঘাতিক, এইগুলো দায়ী, ঠিক আছে? ওই যে প্রভাকে নিয়েও ইকরা সন্দেহ করত, নায়িকা প্রভা, সাজিয়া খান, ওই যে অপূর্বর এক্স ওয়াইফ বা রাজীবের সাথে যার স্ক্যান্ডাল বেরোছে, সেই সাদিয়া জাহান প্রভাই তো মনে হয়, তাই না? ওই জন্য আমি ছবি দিয়ে দিব। সেই প্রভাও একটা ইয়ে দিচ্ছে যে তুমি কিন্তু তার বউ, এই কথাটা মাথায় রাখবে। তো প্রভা তাকে খুব সুন্দর পরামর্শ দেওয়ার পরে এরপর নাকি আবার তার ইকরার মনের মধ্যে
একটু স্যাটিসফ্যাকশন দেখা দিছে, একটু সান্ত্বনা পেয়ে এরকম কয়েকবারই প্রভা সমাধান করে দিছে যে তুমি ছাড়া আর কারোর সাথে কিছু নাই, মানে এইভাবে সে ইয়ে করে দিছে। যে আলভিকে প্রভা নিজে প্রশ্ন করছিল যে তোমার কি মানে স্ত্রীর বাইরে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা আছে, তো আলভিদা কি করছিল যে সে হচ্ছে আমার স্ত্রী আর তাকে নিয়েই আমি সারা জীবন থাকবো, কাটাতে চাই, এরপরে আর কোনো অপশন নাই। তো এতটুকু ইয়ে করার পরেও মানে যে প্রভাকে নিয়েও ইকরার মনের মধ্যে একটা সন্দেহ ছিল, ভয় ছিল, এটা সেটা। তো এরপরে প্রভা নাকি আস্তে আস্তে, কারণ প্রভার সাথেও এই আলভি কিছু নাটক করছে, তো যখন দেখছে যে সমস্যা হবে, তো প্রভার চরিত্র কতটা অপবিত্র সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তো সেইখানেও প্রভা আরেকজনের সংসারে যাতে অশান্তি সৃষ্টি না হয়, সে নাকি আলভির কাছ থেকে এবং ইকরার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। আর সেইখানে মানে কি বলবো, এখন মানে শুধুমাত্র এখন এই পরিস্থিতির জন্য ইকরার সাইকোপনাটাই দায়ী, আর এই যে থার্ড পার্সন কিছু মানুষ যারা ইকরার ব্রেনকে ট্রিগার করছে, ওই মানুষগুলোই দায়ী। ঠিক আছে, কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর অনেক কথা বলার ইচ্ছে ছিল। তো এই ব্যাপারে এই সমস্যা থেকে, এই মহামারী রূপ ধারণ করা পরকীয়া, সন্দেহ বা এই যে মহাপাপগুলো থেকে রক্ষা পাওয়ার খুব সুন্দর কিছু সমাধান বা সমাধানের ফর্মুলা আমার কাছে আছে। তো এই বিষয়গুলো নিয়ে যদি এখন কথা বলতে চাই, ভিডিও কি বলবো 1 ঘন্টার চেয়ে তো বেশি লম্বা হয়ে যাবে। তো এই ভিডিওতে তো আর সেটা বলা সম্ভব না, তাহলে আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি ওই সমাধানের ফর্মুলাগুলো বলার চেষ্টা করব, যা কিনা কি বলবো ইয়ের মতো, মানে একদম মানে ইয়ে মানে ফলপ্রসূ হবে এরকম ভাবে, ঠিক আছে, যে খাওয়ার সাথে সাথে অ্যাকশন এরকম আর কি। তো সেই কথাগুলো অবশ্যই শোনার জন্য সবাই যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে বেল আইকন চেপে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার চ্যানেলটি সোজা কথা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা রেগুলার তারাও আমার চ্যানেলে চোখ রাখবেন। তো আর কথা না বাড়িয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।